শ্রেণীর ছাত্র ছাত্রীরা কেমন আছো তোমরা? ঠাকুরগাঁও সরকারি কলেজ অনলাইন ক্লাসে ইতিহাস বিভাগে তোমাদের স্বাগতম। আমরা গত ক্লাসে পলাশীর যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছি। আমরা পলাশীর যুদ্ধের কারণসমূহ অথবা নবাব সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণসমূহ এবং যুদ্ধের ঘটনাবলী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের পলাশীর যুদ্ধের ঘটনাসমূহ, নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ এবং পলাশীর যুদ্ধের ফলাফল ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। মূল আলোচনার পূর্বে আমি গত ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করব, তারপরে আমরা মূল আলোচনায় ফিরে যাব। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছি পলাশীর যুদ্ধের কারণসমূহ। আমরা মোটামুটি সবাই কম বেশি পলাশীর যুদ্ধের ইতিহাস জানি। তো এখানে আমি মোটা দাগে যে কারণগুলো উল্লেখ করেছিলাম সেগুলো সম্পর্কে সংক্ষেপে বলবো। পলাশী যুদ্ধের পিছনে কোনো একটি কারণ বিদ্যমান ছিল না, এর পিছনে অনেকগুলো কারণ বিদ্যমান ছিল। এই কারণগুলোর মধ্যে অন্যতম একটি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অসৌজন্যমূলক আচরণ। আমরা জানি যে কোনো দেশের শিষ্টাচার, যদি কেউ ক্ষমতায় নতুন আসেন তার সাথে কূটনীতির শিষ্টাচার অনেকটা বলা যায়, যে ওই বিভিন্ন দেশের যে কূটনীতিবিদ বা হাই কমিশনার বা রাষ্ট্রদূত যারা থাকেন তারা নতুন শাসকের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। তো 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হলেন, ইউরোপের বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেননি, যেটা আমরা পলাশীর যুদ্ধের একটি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছিলাম। 2 নম্বর কারণ হিসেবে যেটি বলা হয়েছিল দস্তকের অপব্যবহার। আমরা জানি এই দস্তকের অপব্যবহারের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা এবং কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গভর্নর, তারা সবাই দুর্নীতির আশ্রয় নিয়েছিল। এই দস্তকের অপব্যবহারের মাধ্যমে তারা একদিকে যেমন রাষ্ট্রীয় কোষাগার ক্ষতিগ্রস্ত হচ্ছিল, ঠিক তেমনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া অন্যান্য যে ব্যবসায়ী গোষ্ঠী ছিল তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কেননা এখানে এই দস্তকের অপব্যবহারের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পেয়েছিল, আমাদের দেশীয় ব্যবসায়ী এবং অন্যান্য ইউরোপীয় ব্যবসায়ীরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়। এই একটি অসম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যেটি একটি পলাশী যুদ্ধের অন্যতম কারণ ছিল। 3 নম্বর কারণ হিসেবে যেটি উল্লেখ করা যায় যে বাংলা নবাব এখানে ইউরোপীয়দের ব্যবসা বাণিজ্যের অনুমতি দিয়েছিল, তাদেরকে কিন্তু এখানে দুর্গ নির্মাণ করার কোনো অনুমতি দেয়নি। তো এই ইউরোপে যখন সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হয়, এখানে ইংরেজরা এবং ফরাসিরা তাদের দুর্গ শক্তিশালী করার জন্য, তাদের দুর্গকে পুনর্গঠন করার জন্য তারা চেষ্টা করে। তো নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে দুর্গ নির্মাণ করতে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আমরা জানি ফরাসিরা নবাবের আদেশ মানলেও
ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের নির্দেশ অমান্য করে তারা ফোর্ট উইলিয়াম দুর্গকে শক্তিশালীকরণ করে, যেটা নবাবের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের অন্যতম কারণ ছিল। আরেকটি অন্যতম যেটা কারণ ছিল যে নবাবের যারা বিদ্রোহী ছিল বা রাষ্ট্রদ্রোহী যারা বলি, তাদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়ামে বা কলকাতায় আশ্রয় দান করেন। এর মধ্যে অন্যতম ছিল জাহাঙ্গীরনগরের দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস প্রচুর ধন সম্পদ নিয়ে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গে উনি আশ্রয় গ্রহণ করেছিলেন। নবাব সিরাজউদ্দৌলা দূত পাঠিয়ে কৃষ্ণদাসকে তার কাছে ফেরত চেয়েছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণদাসকে ফেরত তো দেয়নি, বরঞ্চ আমরা জানি দূতকে অপমানিত করে তাড়িয়ে দিয়েছিলেন, যেটা নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সংঘর্ষের অন্যতম কারণ ছিল। মোটামুটি এই কারণগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজউদ্দৌলার বিরোধের অন্যতম কারণ ছিল। তো আমি গত ক্লাসে পলাশী যুদ্ধের ঘটনাবলী সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকেও এই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করি। তো এইসব প্রেক্ষাপটে আমরা যেটা জানি, নবাব সিরাজউদ্দৌলা 1756 সালের 4 জুন কাশিমবাজার, ইংরেজদের কাশিমবাজার কুঠি আক্রমণ করেন এবং কাশিমবাজার দখল করার পর তিনি ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। আমরা জানি ড্রেক প্রতিরোধ না করে পালিয়ে যান। নবাব সিরাজউদ্দৌলা খুব সহজেই কলকাতা দখল করেন এবং কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখেন এবং মুর্শিদাবাদে প্রত্যাবর্তনের পূর্বে মানিকচাঁদকে এই আলীনগরের দায়িত্ব অর্পণ করেন। তো গত ক্লাসে আমি তোমাদের এখানে অন্ধকূপ হত্যা ঘটনা এই ইতিহাসটা বলেছিলাম, যেটা আসলে এটি একটি কোনো সত্য ঘটনা ছিল না। অন্ধকূপ হত্যা ঘটনা, এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী হলওয়েল, তিনি এই ঘটনা রচিত করেন। নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে কালিমা লেপন করাই ছিল মূল উদ্দেশ্য। 18 ফিট বাই 14 ফিট 10 ইঞ্চি প্রস্থ একটি কক্ষে 146 জন বন্দীকে রাখা হয়েছিল। এদের মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিল। পরবর্তীতে এটি পরবর্তী গবেষণায় দেখা গিয়েছে এত ছোট আকারের একটি কক্ষে একসাথে 146 জন মানুষকে 146 জন মানুষকে রাখা সম্ভব নয়। এটি উনি অতিরঞ্জিত করে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে কালিমা লেপনের জন্যই এই কাহিনী রচনা করেছিলেন। তো হলওয়েলের এই অন্ধকূপ হত্যা কাহিনী যখন মাদ্রাজ কাউন্সিলে পৌঁছায়, তখন মাদ্রাজের যে গভর্নর ওয়াটসন এবং সেনাপতি ক্লাইভ ফোর্ট উইলিয়াম দুর্গ পুনরুদ্ধার করার জন্য তারা সমরসজ্জায় সজ্জিত হয়ে ভাগীরথী নদীতে প্রবেশ করেন
1956 সালের 16ই ডিসেম্বর। তাদের সাথে ড্রেক তার সৈন্য বহর নিয়ে যোগদান করেন। তো আমরা যেটা জানি, এখানে আলীনগরের যে শাসনকর্তা ছিল মানিক চাঁদ কোনো প্রতিরোধ গড়ে তোলেননি। এক কথায় বলা যায় উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বা রবার্ট ক্লাইভের কাছে ক্ষমতা তুলে দেন। এই মানিক চাঁদের বিশ্বাসঘাতকতার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা যুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন। নবাব সিরাজউদ্দৌলা যখন এই ঘটনা শুনতে পান, উনি ফোর্ট উইলিয়াম দুর্গ পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন, কিন্তু তৎকালীন সময়ে আহমদ শাহ আবদালী এবং মারাঠাদের আক্রমণের ভয়ে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হতে চাননি। তখন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে একটি অপমানজনক চুক্তি স্বাক্ষর করেন, যার নাম হচ্ছে আলীনগর সন্ধি। আলীনগর সন্ধি, এই আলীনগর সন্ধি 1757 সালের 9 ফেব্রুয়ারি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার একটি চুক্তি হয়। একটু আগে আমি তোমাদের উল্লেখ করেছিলাম যে ওই সময়ে নবাব সিরাজউদ্দৌলা আহমদ শাহ আবদালীর ভয়ে আতঙ্কিত ছিলেন। আহমদ শাহ আবদালী যে কোনো সময়ে বাংলা বিহার আক্রমণ করত, সেই ভয়ে উনি ইংরেজদের সাথে সরাসরি সংঘর্ষে যেতে চাননি। এই জন্য অপমানজনক হলেও তিনি পরিস্থিতির চাপে এই চুক্তি করতে বাধ্য হয়েছিলেন। আলীনগর সন্ধির অন্যতম কয়েকটি ধারা আমি উল্লেখ করি। এই আলীনগরের সন্ধির মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়াম বা আলীনগর যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হন। 2 নম্বর, মুঘল সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে বাণিজ্য সুযোগ সুবিধা দিয়েছিল, সেই সুযোগ সুবিধা তারা ফিরিয়ে পায়। তারা ফোর্ট উইলিয়ামে দুর্গ নির্মাণ, ফোর্ট উইলিয়ামে শক্তিশালী বা আধুনিকরণ করার অনুমতি পান। সর্বোপরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় টাকশাল নির্মাণেরও অনুমতি লাভ করেন। তো আলীনগরের সন্ধি এটি ছিল একটি সময়ক্ষেপণ মাত্র। ইংরেজরা এই সুযোগে তারা নিজেদের শক্তিশালী করে। নবাব সিরাজউদ্দৌলাও জানতেন যে আজকে বা আগামীতে ইংরেজদের সাথে তার যুদ্ধ অনিবার্য। ইংরেজরা আলীনগরের সন্ধি করে থেমেছিল না। তারা বাংলার যারা সভাসদ, যারা সেনাধ্যক্ষ, তাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করে তারা নবাবের যে সেনাপতি মীর জাফর আলী খানকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তারা এক ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তো ইস্ট ইন্ডিয়ার কলকাতা কাউন্সিল 1757 সালের 23 এপ্রিল
কলকাতা কাউন্সিল এই 1757 খ্রিস্টাব্দের 23 এপ্রিল সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা উমিচাঁদ নামক একজন দালালের মাধ্যমে এখানে ইয়ার লতিফ, রাজবল্লভ, জগৎ শেঠ এবং মীর জাফর তারা রবার্ট ক্লাইভের মধ্যস্থতায় একটি চুক্তি করে, চুক্তির মাধ্যমে তারা মীর জাফরকে বাংলার নবাব, বাংলা বিহার উড়িষ্যার নবাব হিসেবে প্রতিষ্ঠিত করবে। বিনিময়ে তারা 2.25 কোটি টাকা এবং এখানে অবাধ বাণিজ্য করার প্রতিশ্রুতি অর্জন করেছিল। আমরা জানি 7 বর্ষব্যাপী যুদ্ধ যখন শুরু হয়, সেই অজুহাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসিদের চন্দননগর কুঠি দখল করে নেয়। ফরাসিরা মুর্শিদাবাদের নবাবের কাছে আশ্রয় গ্রহণ করে। নবাব সিরাজউদ্দৌলা এর তীব্র প্রতিবাদ করলে রবার্ট ক্লাইভ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে 1757 সালের 23 জুন খ্রিস্টাব্দের 23 জুন মুর্শিদাবাদ থেকে 23 কিলোমিটার দক্ষিণে ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলার যে যুদ্ধ হয়, সেটি আমরা ইতিহাসে পলাশীর যুদ্ধ হিসেবে অভিহিত করি। আসলে পলাশীর যে যুদ্ধ, এটা যুদ্ধের চেয়ে একটি প্রহসন হিসেবে উল্লেখ করা যায়। সত্যিকার এখানে ওই ধরনের কোনো বড় ধরনের যুদ্ধ হয়নি। আমরা যেটা জানি যে নবাবের যে প্রধান সেনাপতি মীর জাফর এই যুদ্ধে উনি অংশগ্রহণ করেননি। উনি যুদ্ধক্ষেত্রে দর্শকের ভূমিকা পালন করেছিল, অর্থাৎ উনি পুতুলের মতো ইনফ্রে এই 3 জন নবাব সিরাজউদ্দৌলার পক্ষে প্রাণপণে যুদ্ধ করেছিলেন। কিন্তু মীর জাফর, ইয়ার লতিফ, রায় বল্লভ, জগৎ শেঠ এরা কেউ নবাবের পক্ষে যুদ্ধ গ্রহণ করেনি। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। তো আমরা জানি যে যুদ্ধের পরিস্থিতি নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ছিল, কিন্তু কামানের একটি কামান মীর মদনের শরীরে লাগলে তিনি শহীদ হন। নবাব সিরাজউদ্দৌলা তখন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। তিনি প্রধান সেনাপতি মীর জাফরকে ডাকেন, তার মুকুট খুলে তাকে কুরআনের স্পর্শ করে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা রক্ষার জন্য প্রতিজ্ঞা করান। মীর জাফর প্রতিশ্রুতি দিল, প্রতিশ্রুতি রাখেনি। তিনি যুদ্ধ বন্ধের পরামর্শ দেন, কিন্তু ওই সময়ে যুদ্ধ বন্ধ করা এটি একটি অদক্ষতার পরিচয় দেন নবাব। নবাবের সৈন্যরা যখন যুদ্ধ বন্ধের ঘোষণা শুনেন, তখন তারা যেখানে সেখানে ছড়িয়ে পড়ে বিশ্রামের জন্য। আমরা জানি তখন রবার্ট ক্লাইভ অতর্কিতভাবে সিরাজের বাহিনীর উপর বা নবাবের বাহিনীর উপর আক্রমণ করে। ফলে ফলাফল যা হওয়ার সেটি হলো, নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধে পরাজিত হন। তিনি মুর্শিদাবাদে যান, কিন্তু সেখানকার পরিস্থিতি তার অনুকূলে ছিল না। সেখান থেকে তিনি আত্মরক্ষার জন্য পাটনায় পলায়ন করেন। পাটনায় যাওয়ার পথে পথিমধ্যে উনি মীর কাসেমের কাছে মীর জাফরের জামাতা মীর কাসেমের কাছে ধৃত হন। তাকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। আমরা জানি
যে 1757 সালের 2 জুলাই খ্রিস্টাব্দের 2 জুলাই মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে মহামতি বেগ সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেন। মহামতি বেগ, সিরাজউদ্দৌলার যে হত্যাকারী তার নাম হচ্ছে মহামতি বেগ। মহামতি বেগ, নির্মম ইতিহাস আমাদের যেটা, এই মহামতি বেগকে আমরা জানি নবাব সিরাজউদ্দৌলার পিতা তাকে লালন পালন করে বড় করেছিলেন। এই মহামতি বেগের হাতে নবাব সিরাজউদ্দৌলা 1757 সালের 2 জুলাই নির্মমভাবে নিহত হন। এই ছিল পলাশী যুদ্ধের ঘটনা প্রবাহ। তো আজকে আমি আমাদের মূল আলোচ্য বিষয় যেটা নবাব সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধের পরাজয়ের কারণসমূহ আলোচনা করব। এরপরে এই যুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবাই ইতিমধ্যে আমাদের ইতিহাসের বই কিনেছ। তারপরে অনেকে দেখি তোমরা কমেন্ট করো কোন রাইটারের বই কিনব। আমার পরামর্শ যেটা, নির্দিষ্ট কোনো রাইটারের নাম আমি বলবো না, তোমরা বইয়ের লাইব্রেরিতে যাবে, সেখানে আমাদের ইতিহাসে অনেক রাইটারের বই রয়েছে। এর মধ্যে লেকচার পাবলিকেশন আছে, অক্ষরপত্র আছে, গ্রন্থকুটির আছে, কাজল ব্রাদার্সের আছে। তোমরা যে কোনো একটি প্রকাশনার বই কিনে নিয়ে ক্লাসগুলো অনুসরণ করো এবং সিরিয়াসলি না, গল্প বা উপন্যাসের বই যেভাবে পড়ো সেইভাবে ইতিহাসটা পড়বা, এনজয় করবে, দেখবে যে খুব সহজেই তোমাদের এগুলো আত্মস্থ হবে। আর আপাতত আমরা এই অনলাইন ক্লাসগুলো করি, পরিস্থিতি ভালো হলে যখন তোমরা কলেজে আসবে তারপরে আমরা সরাসরি প্রয়োজনে এই ক্লাসগুলো আমরা আবার রিপ্লাই করব। তো এখন আমরা আমাদের আজকের যে আলোচ্য বিষয় নবাব সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধের পরাজয়ের কি কি কারণ ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব। পলাশী যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল, যেটা আমরা জানি, মীর জাফরের বিশ্বাসঘাতকতা। মীর জাফর সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন, কিন্তু পলাশীর যুদ্ধে তার ভূমিকা সম্পর্কে আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি। উনি যুদ্ধে অংশগ্রহণ করেননি, ওখানে দর্শক সারিতে ছিলেন এবং নবাবের বাহিনী যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন উনি নবাবকে ভুল পরামর্শ দিলেন যুদ্ধ বন্ধের, যেটি এই সিরাজউদ্দৌলার পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল। শুধু মীর জাফরই না, নবাব সিরাজউদ্দৌলার আরও যে সেনাধ্যক্ষ যেগুলো ছিল, ইয়ার লতিফ, জগৎ শেঠ, রায় দুর্লভ, এই যে অমাত্যবর্গরা, তারাও কেউ সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে সহযোগিতা করেনি।
যেটি পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল। আমরা 2 নম্বর কারণ হিসেবে যেটি বলতে পারি যে পলাশীর যুদ্ধের সিরাজউদ্দৌলার পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল তার দূরদর্শিতার অভাব বা অদূরদর্শিতা। নবাব সিরাজউদ্দৌলার অদূরদর্শিতা। নবাবের অদূরদর্শিতা এটাও একটি পরাজয়ের অন্যতম কারণ ছিল। কেননা সিরাজউদ্দৌলা যখন যুদ্ধে জানতে পারল যে মীর জাফর সহ অনেক সেনাধ্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেননি, তার উচিত ছিল এইসব বিদ্রোহী সেনাধ্যক্ষদের গ্রেপ্তার করে যুদ্ধ চালিয়ে যাওয়া। কিন্তু উনি তা না করে, কঠোরতা না দেখিয়ে মীর জাফরের কাছেই বা মীর জাফরের পরামর্শে যুদ্ধ বন্ধ করেন এবং তার উপরে যুদ্ধের দায়িত্ব অর্পণ করেন, যেটা তার একটা অদূরদর্শিতা আমরা বলতে পারি। বা বয়সে তরুণ একজন নবাব, মাত্র 23 বছর বয়সে উনি এত বড় বিশাল একটি রাজ্যের নবাব, যেটাও তার একটি অদূরদর্শিতার অন্যতম কারণ। এই অদূরদর্শিতার জন্য পলাশীর প্রান্তরে তারকে পরাজয় বরণ করতে হয়েছিল। 3 নম্বর কারণ হিসেবে আমরা বলতে পারি যে সমর কুশলতার অভাব। আমরা এটা যদিও জানি পলাশীর যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ে নবাব সিরাজউদ্দৌলার সৈন্য এবং কামানের সংখ্যা অনেক ছিল, কিন্তু সমর কুশলতার দিক দিয়ে নিঃসন্দেহে সিরাজউদ্দৌলার চেয়ে রবার্ট ক্লাইভ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমর কুশলতা অনেক আধুনিক ছিল, যেটা নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের আরেকটি অন্যতম কারণ ছিল শক্তিশালী নৌবাহিনীর অভাব। এটি শুধু বাংলায় না, আমরা ভারতের মুঘল সাম্রাজ্যের পতনেরও একটি অন্যতম কারণ হিসেবে জানি যে আমাদের ভারত তথা বাংলা যারা শাসক ছিল তারা শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে পারেনি বা সেই দিকে নজর দান করেনি। তো আমাদের ভারতীয়দের চেয়ে ইউরোপীয়রা নৌবিদ্যায় বা নৌবাহিনীতে অনেক এগিয়ে ছিল। নবাব সিরাজউদ্দৌলা যখন কাশিমবাজার কুঠি বা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেছিল, ড্রেক তখন কিন্তু ভাগীরথী নদীতে আশ্রয় নিয়েছিল। তো নবাব সিরাজউদ্দৌলা তাদের সেই ভাগীরথী নদী থেকে বিতাড়িত করতে পারেননি। যদি আজকে নবাবের একটি শক্তিশালী নৌবাহিনী থাকতো, হয়তো আমাদের পলাশী যুদ্ধের ইতিহাস আজকে অন্যভাবে পড়তে হতো। যা তার পরাজয়ের অন্যতম একটি কারণ ছিল বাংলার মানুষের নৈতিক স্খলন। অর্থাৎ ওই সময়ে, অর্থাৎ সিরাজউদ্দৌলা যখন বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হন, তখন এখানকার আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূলে ছিল, মানুষের নৈতিক অধঃপতন হয়েছিল। সর্বোপরি এখানকার যারা সভাসদ, আমির, উমরা, উজির ছিল, তারা সবাই স্বার্থান্বেষী ছিল। স্বার্থের কারণে তারা দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিতে কুণ্ঠাবোধ করেনি, যেটা নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল। আরেকটি নবাব সিরাজউদ্দৌলার
পরাজয়ের অন্যতম কারণ ছিল যেটি যে ইংরেজদের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তি সম্পর্কে নবাবের উদাসীনতা। আলীবর্দী খান মৃত্যুর পূর্বেই নবাবকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু এই তরুণ নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে ততটা তৎপর ছিলেন না, যেটি তার পরাজয়ের একটি অন্যতম কারণ ছিল। এইসব বিভিন্ন প্রেক্ষাপটে আমরা জানি যে নবাব সিরাজউদ্দৌলা পলাশী যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তো এখন আমরা পলাশী যুদ্ধের ফলাফল ও তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। পলাশী যুদ্ধের ফলাফল এক কথায় যদি বলতে যাই, কি বলবে তোমরা? হ্যাঁ, পলাশী যুদ্ধের ফলাফল হলো নবাব সিরাজউদ্দৌলা এই পলাশী যুদ্ধে পরাজিত হন এবং উনি ক্ষমতাচ্যুত, এবং আমরা যেটা জানি যে উনি নিহত হয়েছিলেন। তার পরিবর্তে মীর জাফর বাংলা বিহার উড়িষ্যার নবাব হিসেবে অধিষ্ঠিত হন। অর্থাৎ সিরাজউদ্দৌলার পরিবর্তে মীর জাফর বাংলা বিহার উড়িষ্যার নবাব হিসেবে অধিষ্ঠিত হন। তো মীর জাফর এই পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলা বিহার উড়িষ্যার নবাব হলেও তিনি কিন্তু ততটা স্বাধীনভাবে শাসন করতে পারেনি, কেননা নবাব সিরাজউদ্দৌলা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, মীর জাফরের পক্ষে সেভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব ছিল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্নভাবে মীর জাফরের রাষ্ট্রীয় কার্যে হস্তক্ষেপ করত, এবং আমরা জানি যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের দেনা পরিশোধ করতে গিয়ে রাজকোষ বা রাজভাণ্ডার একটা দেউলিয়া হয়ে গিয়েছিল। তো মীর জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পলাশী যুদ্ধের যে অর্থ পেয়েছিল, এই অর্থ এবং যে সুযোগ সুবিধা পেয়েছিল ব্যবসা বাণিজ্য করে অল্প দিনের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা প্রচুর অর্থ এবং বিত্ত বৈভবে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে। এই অর্থ তারা শুধু বাংলায় না, উত্তর ও দক্ষিণ ভারতে তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারে ব্যয় করে, এবং এই অর্থ তারা তাদের দেশ ইংল্যান্ডেও তারা পাচার করে। এই অর্থ দিয়ে ইংল্যান্ডের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে, সেখানে তীব্র বিপ্লব হয়েছিল, এবং তাদের সেই পণ্য তারা আমাদের ভারতের তথা বাংলারকে তারা বাজার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আমরা যেটা জানি যে আমাদের দেশীয় ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে তাদের বাংলাকে তারা তাদের একটি বাজারে পরিণত করেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশী যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য যদি আমরা বলি, এর মধ্যে ইস্ট ইন্ডিয়া ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম হলেও বা এর প্রত্যক্ষ গুরুত্ব বা তাৎপর্য কম হলেও কিন্তু পরোক্ষ গুরুত্ব বা তাৎপর্য ছিল সুদূর প্রসারী। কেননা এই পলাশী যুদ্ধের হাত ধরেই আমরা যেটা জানি, পরবর্তীতে যে বক্সারের যুদ্ধ হয়েছিল, সেই বক্সারের যুদ্ধে শুধু বাংলা বিহার উড়িষ্যার নবাব মীর কাসিম না, এখানে দিল্লির নবাব সুজাউদ্দৌলা এবং অযোধ্যার নবাব শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, দিল্লির সম্রাট শাহ আলম পরাজিত হয়েছিল, এবং এই পরাজয়ের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল, এবং তারা এইভাবেই তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে তারা আস্তে আস্তে সমগ্র ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত করেছিল। সেই ক্ষেত্র বা সেই পথ এই পলাশীর যুদ্ধ
তৈরি করে দিয়েছিল। তো তোমরা এইগুলোই তোমরা পলাশী যুদ্ধের কারণ বা নবাব সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণসমূহ জানলে, পলাশী যুদ্ধের ঘটনাসমূহ সম্পর্কে জানতে পারলে, এবং নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কি ছিল, এবং সর্বশেষ পলাশী যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য কি ছিল, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা এখন আমাদের পরীক্ষার যে পদ্ধতি, যেটা তোমরা জানো যে আমাদের যে সৃজনশীল যে প্রশ্ন কাঠামো, সেগুলো আমাদের আলোচনা করা উচিত। তো আমি দেখি পরবর্তীতে কোনো এক ক্লাসে তোমাদের আমাদের প্রশ্ন কাঠামো সম্পর্কে আলোচনা করব, এবং আমাদের যে প্রথম অধ্যায় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা, এই অধ্যায়ের উপর তোমাদের আমি প্রশ্ন এবং কিভাবে উত্তর করতে হবে এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো আগামী ক্লাসে তোমরা বক্সারের যুদ্ধ এই বিষয়টি একটু পড়াশোনা করে আগামী মঙ্গলবার 11:15 ইনশাল্লাহ আবার অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, খোদা হাফেজ।